শরণার্থী সংকট সমাধানে কিছু মৌলনীতিমালা অনুসরণে একমত তুরস্ক ইইউ। গ্রিস উপকূলে হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মিসিসিপি ও মিশিগানে প্রাইমারি আজ। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীর কাদা ছোড়াছুড়ির সমালোচনায় হিলারি। উত্তর কোরিয়ার হুমকিতে উদ্বেগ জানিয়ে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পূর্ণ বাস্তবায়নে কাজ করবে চীন। এবং তিউনিসিয়ায় জঙ্গি হামলা ও সামরিক বাহিনীর পাল্টা অভিযানে নিহত 53। বন্ধ করা হলো লিবিয়ার সঙ্গে দেশটির সীমান্ত। জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আন্তর্জাতিক সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। শরণার্থী সংকট কমিয়ে আনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক কিছু মৌলনীতিমালা অনুসরণের বিষয়ে একমত হলেও এ ব্যাপারে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। তবে শরণার্থীদের সহায়তার বিনিময়ে তুরস্ককে অর্থ সহায়তা ও তুর্কি নাগরিকদের সেনজেন অঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে সোমবার গ্রিসের লেসবোস ও সামোস দ্বীপের উপকূল থেকে প্রায় 1000 শরণার্থীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। সোমবার গ্রিসের এজিয়ান সাগর থেকে 987 জন অভিবাসীকে উদ্ধার করে ইতালীয় কোস্টগার্ড। উদ্ধারের পর তাদের লেসবোস দ্বীপে নিয়ে যাওয়া হয়। একই দিন সামোস দ্বীপের কাছে একটি ডুবে যাওয়া নৌকা থেকে 13 জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এই 13 অভিবাসী তুরস্ক থেকে গ্রিসে যাচ্ছিল বলে জানিয়েছে উদ্ধারকারীরা। ইউরোপে অভিবাসীদের এই অব্যাহত প্রবেশ ও এর ফলে দেখা দেয়া সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণে একই দিন বেলজিয়ামের ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন তুরস্ক ও ইউভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ। বৈঠকে গ্রিস থেকে ফেরত পাঠানোর শরণার্থীদের গ্রহণ করতে সম্মত হয়েছে তুরস্ক সরকার। বিনিময়ে তুরস্ককে ইইউ এর সদস্য করে নেওয়া ছাড়াও শরণার্থী সংকট মোকাবেলায় ইইউ এর কাছ থেকে অতিরিক্ত 330 কোটি মার্কিন ডলার সহায়তা দাবি জানানো হয়। তুরস্ক মোটেই অতিরিক্ত অর্থ দাবি করছে না। তুরস্ক শরণার্থীদের জন্য নিজেদের কোষাগার থেকে অর্থ ব্যয় করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা কেবল সিরীয় শরণার্থীদের বোঝা ভাগ করে নেওয়ার দাবি জানাচ্ছি। শরণার্থী সংকট মোকাবেলায় আঙ্কারার নেয়া সিদ্ধান্তের প্রশংসা করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আজকের সম্মেলনে আলোচনার পর ইইউ ও তুরস্ক শরণার্থী সংকট মোকাবেলায় প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে আমরা ইইউভুক্ত দেশের নেতাদের নিয়ে শরণার্থী সমস্যার সব দিক নিয়ে আলোচনা করব। এই সংকট মোকাবেলায় আমরা দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে চাই। তুরস্কের দাবির প্রেক্ষিতে অতিরিক্ত অর্থ সহায়তা সহ শরণার্থীদের সহায়তা করার বিনিময়ে তুরস্কের নাগরিকদের সেনজেন অঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ফ্রান্সের ক্যালের জঙ্গল শিবির থেকে 40 কিলোমিটার দূরে নানা সুযোগ সুবিধা সহ একটি শরণার্থী শিবির খুলেছে দাতব্য সংস্থা মেডিসিন সান্স ফ্রন্টিয়ার MSF। সোমবার থেকেই জঙ্গল শিবিরে থাকা শরণার্থীদের এই শিবিরে সরিয়ে নেওয়া শুরু হয়। সংস্থাটি জানিয়েছে আগামী 3 দিনে এই শিবিরে প্রায় 1000 শরণার্থীকে স্বাগত জানানো হবে। শিরিন আক্তার, সময় সংবাদ। ফ্রান্সের বন্দরনগরী ক্যালের বাসিন্দারা সেখানকার অর্থনৈতিক মন্দার জন্য শরণার্থীদের দায়ী করে অভিবাসী বিরোধী বিক্ষোভ করেছে। সোমবার রাজধানীর প্যারিসে পৌঁছে বিক্ষোভ করে শত শত ক্যালেবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্যালের জঙ্গল শিবিরে শরণার্থী সংকটের কারণে সেখানকার পর্যটন ব্যবসায় ধস নামা সহ স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রায় পরিবর্তন সাধিত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার তরুণ সমাজ। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দের কাছে সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। এদিকে ক্যালে জঙ্গল শিবিরে থাকা প্রায় 75% শরণার্থী পুলিশ ও স্থানীয়দের দ্বারা যৌন হয়রানি সহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। শরণার্থী অধিকার বিষয়ক প্রকল্প ও হেল্প রিফিউজি নামে একটি দাতব্য সংস্থার যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মিসিসিপি ও মিশিগান অঙ্গরাজ্যে 2 দলের প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে আজ। আইডাহোতে প্রাইমারি এবং হাওয়াই ককাসে মনোনয়ন প্রার্থী বাছাই করবেন রিপাবলিকান ভোটাররা। নির্বাচনকে ঘিরে সোমবারের প্রচারণায় রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের কাঁদা ছোড়াছুড়ির সমালোচনা করেছেন হিলারি। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রার্থীরা। এদিকে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে কয়েক সপ্তাহ প্রচারণার পর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ।
মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে ডেমোক্রেটদের 147 জন প্রতিনিধি বাছাই করবেন ভোটাররা। তাই এ রাজ্যের সর্বোচ্চ সংখ্যক ডেলিগেট নিজের ঝুলিতে নিতে সোমবার প্রচারণায় ব্যস্ত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। মিশিগানের গ্র্যান্ড র্যাপিডস শহরে প্রচারণায় রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ির সমালোচনা করেন হিলারি। তাদের হিংসাত্মক আচরণ শিশুদের উপর প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের নীতির প্রতি সমর্থন জানিয়ে তার প্রশংসা করেন হিলারি। স্যান্ডার্স মানুষের অধিকার নিয়ে কথা বলেন, তরুণরা তাকে দারুণ পছন্দ করে। যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়ে সবাইকে সচেতন করছেন তিনি। আমিও মানুষের অধিকারের বাস্তবায়ন চাই, আপনারা আমাদের পাশে থাকুন। এদিন মিশিগানের ক্যালামাজু শহরে প্রচারণায় হিলারির ভাষণের বিনিময়ে পুঁজিপতিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেয়ার সমালোচনা করেন স্যান্ডার্স। হিলারির প্রতি মানুষের অধিকার নিয়ে কথা বলার আহ্বান জানান তিনি। সোমবার প্রচারণায় ব্যস্ত ছিলেন রিপাবলিকানরাও। মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প মিসিসিপির ম্যাডিসনে প্রচারণায় জানান তার প্রচারণার কৌশল বেশ কাজে দিচ্ছে। আমি যাই করি সেখানেই সফল হই। ভোটাররা আমাকে দারুণভাবে সমর্থন দিচ্ছেন, আমিও তাদের জন্য কিছু করতে চাই। আশা করি আপনারাও আমাকে সমর্থন দেবেন। এদিন মিসিসিপির ফ্লোরেন্স ও ফ্লোরিডার ট্যাম্পায় প্রচারণা চালিয়েছেন টেড ক্রুজ ও মার্কো রুবিও। অন্যদিকে হাল ছেড়ে না দিয়ে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জন কেসিক। কয়েক সপ্তাহ আগে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। তৃতীয় কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রাখবে বলে মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে বলেও উল্লেখ করেন ব্লুমবার্গ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের একে অন্যের প্রতি হিংসাত্মক আচরণ ও আগ্রাসী মন্তব্য যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট পদের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রিপাবলিকান নেতা কলিন পাওয়েল। সোমবার টেলিভিশন সাক্ষাৎকারে নিজ দলের প্রার্থীদের এমন আচরণকে স্কুলের শিশুদেরও হার মানায় উল্লেখ করে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। প্রার্থীরা একে অন্যের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠছেন, এটা সুস্থ রাজনীতি নয়। এমন আচরণ এখনই বন্ধ করা উচিত। আমি প্রেসিডেন্ট পদের জন্য যাকে যোগ্য মনে করব তাকেই সমর্থন দেব। এভাবে কারো সমর্থন আদায় করা যায় না। উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকিকে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের হুমকিকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছে রাশিয়াও। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালানোর হুমকি দেওয়ার পর পিয়ংইয়ং এর উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পূর্ণ বাস্তবায়নে কাজ করার ঘোষণা দিয়েছে চীন। এর মধ্যে উত্তর কোরিয়া সহ বিশ্বের 40 জন ব্যক্তি এবং 30টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সিউল। মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার উপর নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করবেন তারা। রোববার উত্তর কোরিয়ার পক্ষ থেকে সিউল ও ওয়াশিংটনে পরমাণু হামলার যে হুমকি দেওয়া হয়েছে তা আগ্রাসী আচরণ বলেও উল্লেখ করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা শুধু যে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা নয়, এ বিষয়েও সম্মত হয়েছে যে এই অঞ্চলে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করবে তারা। আমরা উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি ঠেকাতে শুরু থেকেই কাজ করছি। সম্প্রতি পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়ে বিশ্বে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে তারা। এই পরিস্থিতিতে তাদের নিয়ন্ত্রণের একমাত্র উপায় হচ্ছে নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞার পূর্ণ বাস্তবায়ন। তবে উত্তর কোরীয় সীমান্তে সিউল ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানায় চীন। তাদের দাবি, এই মহড়া উত্তর কোরিয়াকে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পেছনে উস্কানি দিয়েছে। পিয়ংইয়ং এর এই হুমকিকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা খুবই যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্যই আমরা উত্তর কোরিয়ার হুমকির বিষয়ে সতর্ক। নানাভাবে ওই অঞ্চলে যুদ্ধ জিয়ে রাখতে চায় তারা, কিন্তু আমরা এটা কোনোভাবেই হতে দেব না। উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা চালানোর হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেছে রাশিয়াও। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ং এর উস্কানিমূলক আচরণ পশ্চিমা বিশ্বকে তাদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ চালানোর বৈধতা দেবে। এদিকে বিশ্বের 40 জন ব্যক্তি ও 30টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া, যার মধ্যে 34 ব্যক্তি ও 24টি প্রতিষ্ঠানই উত্তরের, যাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে সিউল। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন।
ইরাকের কিরকুকে সরকারি বাহিনীর বিমান হামলায় 50 জঙ্গি নিহত। রামাদিতে আইএস অবস্থানে মার্কিন অভিযানে নিহত 10। সিরিয়ায় কুর্দিদের লক্ষ্য করে তুর্কি মর্টার হামলা। তিউনিসিয়ার পূর্বাঞ্চলে সন্দেহভাজন আইএস জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর লিবিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে তিউনিস কর্তৃপক্ষ। এর আগে সীমান্ত শহর বেন গার্দানে আইএসের হামলা ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 33 জঙ্গি ও বেসামরিক নাগরিক সহ 53 জন নিহত হয় বলে জানায় গণমাধ্যম। এই অবস্থায় জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কাইদ ইজেপসি। সোমবার তিউনিসিয়ার সীমান্ত অঞ্চলে একটি সেনাঘাঁটি ও পুলিশ স্টেশনে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। হামলাকারীদের আইএস জঙ্গি উল্লেখ করে তারা লিবিয়া থেকে তিউনিসিয়ায় ঢুকেছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। জঙ্গি হামলার পরপরই সীমান্ত শহর বেনগার্দানে কারফিউ জারির পাশাপাশি ব্যাপক অভিযান শুরু করে তিউনিসীয় সেনারা। এতে বেশ কয়েকজন জঙ্গি নিহত ও 6 জনকে আটক করা হয় বলে দাবি দেশটির স্বরাষ্ট্র দপ্তরের। জঙ্গি হামলা ও সামরিক অভিযানের সময় নিরাপত্তা বাহিনীরও 9 সদস্যের মৃত্যু হয় বলে জানায় বিবিসি। সোমবারের এই জঙ্গি হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে এতে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মোৎসর্গ ও অক্লান্ত পরিশ্রমে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। বেন গার্দান শহরের অধিবাসীরাও এই অভিযান পরিচালনায় সেনাদের সহযোগিতা করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা লিবিয়ার জনগণকে দোষারোপ করছি না, কিন্তু লিবিয়া থেকে আমাদের দেশে জঙ্গিদের প্রবেশের বিষয়টি কঠোরভাবে দমন করা হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। তাদেরকে নিশ্চিহ্ন করতে আমাদের যুদ্ধ চলবে। সোমবারের এই জঙ্গি হামলার পর লিবিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে তিউনিসিয়া সরকার। এরই মধ্যে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। তবে এর মাধ্যমে লিবিয়া থেকে সশস্ত্র হামলাকারীদের প্রবেশ রুখে দেওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে স্থানীয়রা। গত সপ্তাহেও সীমান্ত এলাকায় সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষে 5 হামলাকারী ও 1 বেসামরিক নাগরিক নিহত হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইরাকের কিরকুক প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 50 আইএস জঙ্গি নিহত হয়েছেন। এছাড়াও রামাদি শহরের পূর্বাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট এবং সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন আরও অন্তত 10 আইএস জঙ্গি। এদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ সরবরাহ আরও বাড়াতে দেশটির রুশ সামরিক ক্যাম্পগুলোতে প্রবেশাধিকার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মস্কো। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেই দেশটির কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে আবারও মর্টার হামলা চালিয়েছে তুরস্ক। সোমবার কিরকুক প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইরাকি বিমান বাহিনীর F-16 বোমারু বিমান। এতে আইএসের অন্তত অর্ধশত জঙ্গি নিহত হয়েছে বলে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এসব হামলায় আইএসের অন্তত 4টি সদর দফতর পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও জানানো হয়। কিরকুক ছাড়াও এদিন আনবার প্রদেশের রামাদি শহরের পূর্বাঞ্চলে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। এতে জঙ্গি গোষ্ঠীটির অন্তত 10 সদস্য নিহত হয় বলে ইরাকের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও সোমবার বাগদাদ সহ ইরাকের আরও অন্তত 10টি শহরে আইএসের অবস্থান লক্ষ্য করে 12 দফা বিমান হামলা চালায় মার্কিন জোট। এদিকে সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যে দেশটির আলেপ্পো প্রদেশের উত্তরাঞ্চলে সিরীয় কুর্দি যোদ্ধাদের উপর মর্টার হামলা অব্যাহত রেখেছে তুর্কি বাহিনী। হামলার কথা উল্লেখ করে সিরিয়ায় সশস্ত্র কুর্দি সংগঠন YPG জানায় সোমবার তাল রিফাত শহরে চালানো ওই মর্টার হামলায় বেশ কয়েকজন কুর্দি যোদ্ধা আহত হয়েছেন। এর আগে গত সপ্তাহে তুরস্কের বিরুদ্ধে সিরিয়ার আলেপ্পো এবং ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে রাশিয়া। এরই মধ্যে সিরিয়ায় অবরুদ্ধ অঞ্চলগুলোতে মানবেতর জীবনযাপন করা স্থানীয় বাসিন্দাদের জীবন বাঁচাতে রুশ সেনাবাহিনীর সহায়তায় বিমান থেকে ত্রাণ সরবরাহ শুরু করেছে দেশটির সরকার। এছাড়াও সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে ত্রাণ সরবরাহ জোরদার করতে সেখানকার রুশ সামরিক ঘাঁটিগুলোতে ত্রাণ সংস্থাগুলোর প্রবেশাধিকার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ার হামা, হোমস, লাতাকিয়া, দেরিয়া, দেইর আল জোর, আলেপ্পো এবং দামেস্কের স্থানীয়দের মাঝে আমরা এরই মধ্যে 620 টনেরও বেশি ত্রাণ সামগ্রী, ঔষধ পৌঁছে দিয়েছি। এসব শহরে যাতে ত্রাণ সরবরাহ অব্যাহত থাকে সে লক্ষ্যে যা কিছু করণীয় তার প্রায় সবকিছুই করছি আমরা। এদিকে যুদ্ধবিরতি পরিস্থিতি অনেকাংশে স্থিতিশীলতা লাভ করার সুযোগে সিরিয়ার বিভিন্ন স্থানে আবারও শুরু হয়েছে নিরস্ত্র গণ আন্দোলন। সোমবার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরের রাস্তায় আসাদ বিরোধী বিক্ষোভ করেছে শত শত স্থানীয় বাসিন্দা। এ সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবি করে বিভিন্ন ধরনের স্লোগান দেয় বিক্ষোভকারীরা। অন্য কর্মকার, সময় সংবাদ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় জাবাল আল জাবার এলাকায় হাউথি বিদ্রোহীদের হামলায় সৌদি সেনা কমান্ডার আব্দুল লতিফ কাহিফ ও তার 5 সহযোগী নিহত হয়েছে।
হাউথিদের পরিচালিত আল মাসিরা টিভির বরাত দিয়ে গণমাধ্যম প্রেস টিভি জানায়, প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে সৌদি জোট যে ষড়যন্ত্র করছে তাকে ঠেকাতেই বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বিদ্রোহীরা। হাউথিদের অভিযোগ, আব্দুর রাব্বু মনসুর হাদি নিজে পদত্যাগ করলেও সৌদি আরবের উস্কানিতে দেশটিতে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তার সমর্থকরা। গত শনিবারও ইয়েমেনি হাউথিরা দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশে সৌদি অনুচরদের একটি পাইলটবিহীন বিমান ভূপাতিত করে বলে জানায় প্রেস টিভি। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তাই নয়, ওয়াশিংটন যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে গণমাধ্যম। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল প্রশাসনের পক্ষ থেকে মার্চের 18 বা 19 তারিখে নেতানিয়াহুর সঙ্গে ওবামার একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের আবেদন করা হয়। 2 সপ্তাহ আগে 18 মার্চে ওই বৈঠকের দিনক্ষণ ঠিক করে তেল আবিবকে জানায় হোয়াইট হাউস। তাদের অভিযোগ, ওয়াশিংটন সফর বাতিল করে নেতানিয়াহু প্রমাণ করলেন তিনি মার্কিন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় আগ্রহী নন। সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় 1.5 শতাধিক সন্দেহভাজন আল শাবাব জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গত শনিবার রাজধানী মোগাদিসুর 195 কিলোমিটার উত্তরে আল শাবাবের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন ডেভ ডাভিস। সেখানে অবস্থান করা আল শাবাব সদস্যরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করা হয়। তবে মার্কিনীদের দাবি উড়িয়ে দিয়ে আল শাবাব জানিয়েছে তাদের এত সদস্য কোথাও একত্রে জড়ো হয় না। তাদের প্রতি যুক্তরাষ্ট্র শুধু আক্রমণের স্বপ্নই দেখবে বলে উল্লেখ করে এই বিদ্রোহী সংগঠনটি। আমরা নিশ্চিত করেই বলছি যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সোমালিয়ার রাশো শিবিরে জঙ্গিদের উপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়নের নিরাপত্তা বাহিনীর উপর হামলার হুমকি দেওয়ার পরেই আমরা সেখানে অভিযান চালাই। তাদের 1.5 শতাধিক যোদ্ধা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। ওমান উপকূলে সোমালিয়াগামী একটি মাছ ধরার নৌকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে অস্ট্রেলিয়া নৌবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলো সন্ত্রাসী সংগঠন আল শাবাবের কাছে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার ওমান সাগরে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর টহল দেওয়ার সময় নৌকাটি দেখতে পেয়ে সেটি কোন দেশের তা নিশ্চিত হতে তল্লাশি চালায়। এ সময় নৌকার জালের নিচে ঢাকা অবস্থায় অস্ত্রগুলো খুঁজে পান তারা। নৌকাটি থেকে প্রায় 2000 AK-47 রাইফেল, 100টি রকেট লঞ্চার, 49টি PKM মেশিন গান এবং 20টি মর্টার টিউব উদ্ধার করা হয়। সোমালিয়াকে দেয়া জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা অনুসারে এই অস্ত্রগুলো আটক করা হয়েছে বলে জানায় নৌবাহিনীর সদস্যরা। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। মালয়েশীয় বিমান নিখোঁজ হওয়ার 2 বছর পর দায়ীদের চিহ্নিত করতে আইনের আশ্রয় নিল চীনা আরোহীদের পরিবার, ক্ষতিপূরণ দাবি। পশ্চিমবঙ্গের কলকাতায় ধর্ষকদের হাত থেকে বাঁচতে গিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়েছে এক তরুণী। মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন তিনি। কলকাতার অদূরে হাওড়ার একটি এলাকায় এই ঘটনা ঘটে। রোববার মেয়েটি তার বন্ধুর সঙ্গে দেখা করতে তার বাসায় যায়। এ সময় তার বন্ধু সহ আরো 2 জন মেয়েটিকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। পরে সে আত্মরক্ষার্থে দৌড়ে দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত 3 জনকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভারতের উত্তরপ্রদেশে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো 2 জন। দেশটির গণমাধ্যম জানায়, সোমবার প্রদেশের হাবপুর শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হাই ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে এই ঘটনা ঘটে। সেখানে কাজ করা শ্রমিকেরা জানান, 20 জন শ্রমিক একটি কংক্রিট মেশিন টেনে আনার সময় 11,000 ভোল্টেজের তারের সঙ্গে এটি আটকে যায়। মেশিনটি বিদ্যুতায়িত হলে অন্যরা সরে যেতে পারলেও 5 জন আটকা পড়েন। আহত 2 জনকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। ভারতের উড়িষ্যা রাজ্যের এক গ্রামে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে 39 মাওবাদী বিদ্রোহী ও সমর্থক। প্রাণনাশের ভয়ে তারা আত্মসমর্পণ করে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। সোমবার উড়িষ্যার
মালকানগিরি জেলার কিরিবাতি গ্রামে 7 মাওবাদী বিদ্রোহী ও 37 সমর্থক স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীরা জানায় তারা প্রায় 1 দশক ধরে মাওবাদী দলের সাথে যুক্ত ছিলেন। বেশ কিছুদিন ধরে তারা এ পথ ছেড়ে চলে এসেছেন, কিন্তু মাওবাদীদের সক্রিয় কর্মীরা তাদের হত্যা করতে পারে বলে আশঙ্কা করছেন তারা, তাই আত্মরক্ষার্থে আত্মসমর্পণ করেছেন তারা। এছাড়া মাওবাদের পুনর্বাসনে ভারত সরকারের প্রচেষ্টার কথাও তারা বলেছেন। মেক্সিকোর কারাগারে আটক মাদক সম্রাট এল চাপো গুজম্যানের প্রতি অমানবিক আচরণের অভিযোগ তুলেছে তার আইনজীবী ও পরিবারের সদস্যরা। তবে অমানবিক আচরণের অভিযোগ উড়িয়ে দিয়ে গুজম্যানের প্রতি দেশবাসীর সহানুভূতি সৃষ্টি করে সাজা কমানোর উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার গুজম্যানের আইনজীবী ও তার বোন এই অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, গুজম্যানকে মানসিকভাবে অত্যাচার করছে কারা পুলিশ। তাকে রাতে ঘুমাতে দেওয়া হচ্ছে না এবং ঠিকমতো খাবার ও শীতের কাপড় দেওয়া হচ্ছে না। এছাড়াও তাকে পরিবারের সাথে দেখা করতে না দেওয়ার অভিযোগ তোলা হয়। এমন অবস্থায় তাকে যুক্তরাষ্ট্রের কোনো কারাগারে স্থানান্তরিত করা হোক, এমনটাই চাইছেন গুজম্যান ও তার স্বজনরা। এর আগে গুজম্যানকে বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারী আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দিতে $50 লাখ পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। গুজম্যানের বিরুদ্ধে এ পর্যন্ত 3 বার জেল পালানোর অভিযোগ রয়েছে। পেরুতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারী বৃষ্টিতে নতুন করে আরও 2টি শহরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহব্যাপী 10 ঘন্টার প্রবল বর্ষণে ভেসে গেছে পেরুর দক্ষিণ পূর্ব শহর পুয়ের্তো মালদোনার্দে। ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10টি গ্রাম। বন্যার পানিতে ভেসে গেছে শত শত বাড়িঘর। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে প্রায় 200 পরিবার। বন্যার্তদের সহায়তায় কাজ করছে পুলিশ। এদিকে নতুন করে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে পেরুর উত্তরাংশের তাম্বেস শহরে। রোববার ও সোমবারের বৃষ্টিতে তাম্বেস নদীর পানির উচ্চতা 18 বছরের রেকর্ড ছাড়িয়েছে। এতে তাম্বেস এবং পিউরাতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পেরুর আবহাওয়া দপ্তর বলছে আরও 3 দিন ধরে এই বৃষ্টিপাত চলবে। উত্তর পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় খরা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় দ্রুত সেখানে সাহায্যের আবেদন করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। রয়টার্স জানায়, আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার এই দেশটি গত 50 বছরের মধ্যে ভয়াবহ খরার কবলে পড়েছে। এল নিনোর প্রভাবে এরই মধ্যে দেশটিতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। ইথিওপিয়ার বিভিন্ন অংশে পানি ও খাদ্যের অভাবে গবাদি পশু মারা যাচ্ছে। সুপেয় পানির স্বল্পতায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এছাড়া অপুষ্টিতে ভুগছে দেশটির অধিকাংশ শিশু। দূষিত পানি পান করায় দ্রুত নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। খরার কারণে এবছর আফ্রিকা জুড়ে 3.5 কোটিরও বেশি মানুষ খাদ্য সংকটে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। দুই বছর পেরিয়ে গেলেও উন্মোচন হয়নি মালয়েশিয়ার এয়ারলাইন্সের বিমান নিখোঁজের রহস্য। তবে MH370 বিমানটির নিখোঁজ হবার কারণ এবং এর পেছনে কারা কারা দায়ী তা জানতে চেয়ে আইনের আশ্রয় নিয়েছে চীনা আরোহীদের পরিবার। পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে বেজিং ও কুয়ালালামপুরের আদালতে। এছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্স, বোয়িং এবং ইন্স্যুরেন্স কোম্পানির কাছে নিখোঁজ আরোহীর প্রতি 15 লাখ থেকে 1 কোটি 8 লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। 2014 সালের 8 মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 বিমানটি রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেজিং এর উদ্দেশ্যে যাত্রা করেছিল। যাত্রার পর 239 আরোহী নিয়ে সেটি নিখোঁজ হলেও আজ পর্যন্ত একজন আরোহীরও সন্ধান মেলেনি। ধারণা করা হয় বিমানটি ভারত মহাসাগরে পতিত হয়েছে। এই ফ্লাইটটিতে বেশিরভাগ যাত্রী ছিলেন চীন, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার নাগরিক। এই 3 দেশের সম্মিলিত অভিযানের পরও বিমানটির ভাগ্যে কি ঘটেছিল তা জানতে না পাওয়ায় হতাশ স্বজনরা। মানুষ আমাকে বলে, তোমার বাবাকে নিয়ে বিমানের ফ্লাইটটি নিখোঁজের 2 বছর হতে চলল। তবে এতদিন পেরিয়ে গেছে তা যেন আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। আসলে ভালোবাসার কাউকে হারানোর দিনক্ষণ হিসেব রাখা যায় না, কিন্তু কেমন করে বিমানটি নিখোঁজ হলো এমন প্রশ্নের জবাবে কর্তৃপক্ষ যখন বলে তারা কিছুই জানেন না, এমন উত্তর মেনে নেওয়া কষ্টকর। গত বছর এই সাগরের রিইউনিয়ন দ্বীপে 2 মিটার লম্বা ফ্ল্যাপেরন নামে পরিচিত বিমানের একটি ডানার সন্ধান মেলে। সেটি নিখোঁজ মালয়েশিয়া বিমানটির বলে মনে করা হয়েছিল। তবে চলতি মাসে মোজাম্বিকে খুঁজে পাওয়া এক ধ্বংসাবশেষ এই অনুসন্ধানে নতুন মাত্রা আনে। তবে স্বজনদের অনেকের আশঙ্কা দীর্ঘ সময় পেরিয়ে গেছে কিংবা খরচের অজুহাতে অনুসন্ধান অভিযান বন্ধ করা হতে পারে। জানি অনেক টাকা যাচ্ছে, কিন্তু অর্থের জন্য যেন অনুসন্ধান বন্ধ হয়ে না যায়, এটা কোনোভাবেই
কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে দাতা বা দাতব্য সংস্থার সাহায্য নেওয়া উচিত, যারা এই রহস্য উদ্ঘাটনে সাহায্য করতে আগ্রহ দেখাবেন। এদিকে 2 বছর পূর্তির একদিন আগে বিমানটি বিধ্বস্ত হবার কারণ ও এর জন্য কে বা কারা দায়ী ছিল তা জানতে কর্তৃপক্ষের বিরুদ্ধে বেইজিং এর এক আদালতে পৃথক মামলা রুজু করেছেন স্বজন হারানো চীনের 12টি পরিবার। 32টি চীনা পরিবারের পক্ষে কুয়ালালামপুরেও মামলা করেছেন তাদের আইনজীবী। নিখোঁজ আরোহীদের জনপ্রতি 15 লাখ থেকে 1 কোটি 8 লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চাওয়া হলেও এই বিষয়ে বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের বক্তব্য জানায়নি। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক নারী দিবসে এয়ার ইন্ডিয়ার অল উইমেন্স ফ্লাইটকে অভিনন্দন জানিয়ে দৃষ্টিনন্দন এক বালু ভাস্কর্য বানিয়েছেন ভারতের খ্যাতিমান বালু ভাস্কর সুদর্শন পট্টনায়ক। সোমবার ভারতে নারী দিবস উদযাপনের অংশ হিসেবে সফলভাবে নিউ দিল্লি থেকে সান ফ্রান্সিসকোতে অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার 14 নারী সদস্যের দলটি। ইতিমধ্যে টানা 17 ঘন্টা আকাশপথে অতিক্রম করা কোনো নারী দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে ভারতের অল উইমেন্স ফ্লাইট। ভারতের পূর্বাঞ্চলের পুরী সমুদ্র সৈকতে অপূর্ব বালু ভাস্কর্যে ফুটে উঠেছে অল উইমেন্স ফ্লাইটে ভারতীয় নারী দলের এই সাফল্যের চিত্র। সুদর্শন পট্টনায়ক জানান, আন্তর্জাতিক নারী দিবসে বিশ্ব রেকর্ড করা নারী বৈমানিক দলকে স্বাগত জানাতেই তার এই প্রয়াস। এই ঘটনা ভারতের নারী স্বাধীনতা ও নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তিনি। সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধপীড়িত লাখ লাখ মানুষ। বেঁচে থাকতে অনেকেই আজ ইউরোপে ঢুকেছে শরণার্থী হিসেবে। প্রতিনিয়ত তাদের তাড়া করে বেড়াচ্ছে যুদ্ধের ভয়াবহতার স্মৃতি। এদের জন্য ইউরোপের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন জার্মানিতে আয়োজন করে ক্লাসিক্যাল সঙ্গীতের। আয়োজকরা বলছেন, অন্তত একটি সন্ধ্যা তো সহিংসতা হানাহানি থেকে দূরে থাকতে পারবে এরা। বার্লিনের ফিলহারমোনিক হল মঙ্গলবার সন্ধ্যায় সুরের মূর্ছনায় ভরে ওঠে। শতাধিক শরণার্থী এবং মানবতার জন্য লড়াই করা কয়েকজন স্বেচ্ছাসেবী এক নিমিষেই ভুলে যান তাদের প্রতিদিনের সংগ্রামমুখর জীবন। ইসরায়েলের বিখ্যাত পিয়ানিস্ট ডানিয়েল বারিমবোম এবং স্যার সিমন র্যাটল এই সঙ্গীত আয়োজনের মূল উদ্যোক্তা। তারা জানান, এমন এক পৃথিবী কখনোই কাম্য নয় যেখানে লাখ লাখ মানুষকে তাদের মাতৃভূমি ছেড়ে থাকতে হবে। এই খারাপ সময়ে সঙ্গীতই তাদের ভালো রাখতে পারে বলে জানান তারা। আমরা বোঝাতে পারবো না কতখানি গর্ব অনুভব হচ্ছে। খুব খারাপ এক সময়ে তাদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। সঙ্গীত শুধুমাত্র বিনোদনের ব্যবস্থা নয়, এটি মানসিক প্রশান্তিও এনে দেয়। যারা এখানে এসেছেন, আমি আশা করি তারা হৃদয় দিয়ে এই সঙ্গীত সন্ধ্যা উপভোগ করবেন। এদিকে যাদের জন্য এই আয়োজন, সেই সব অসহায় মানুষরা জানালেন, অনেকদিন পর এমন এক সুন্দর সন্ধ্যা তাদের জীবনে আসলো। আমি সত্যি আনন্দিত, অনেকদিন পর জীবনে এমন সুন্দর দিন আসলো। আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আয়োজক এবং জার্মান সরকারকে। সঙ্গীতের সুরে পৃথিবী থেকে দূর হয়ে যাক যুদ্ধ, সহিংসতা, হানাহানি, এই কামনাই ছিল এখানে আসা প্রতিটি মানুষের কণ্ঠে। শাশ্বত সত্য, সময় সংবাদ। সৌন্দর্যের নগরী ফ্রান্সের প্যারিসে জমকালো উৎসব হলো প্যারিস ফ্যাশন উইক। বরাবরের মতো এবারও ফ্যাশন শোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নামি দামি ডিজাইনাররা অংশ নিয়েছেন। ফ্যাশন শোতে প্রতিদিনই প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন ডিজাইনারের নতুন নতুন নকশার দারুণ সব পোশাক। মডেলরা ব্যস্ত নিজেকে সুন্দর ও পরিপাটি করে সাজাতে। প্যারিস ফ্যাশন সপ্তাহে আয়োজিত শোর মঞ্চে ওঠার আগে নিজেদের এভাবেই তৈরি করে নেন তারা। এরপর ফ্যাশন হাউসের নকশা করা বিভিন্ন পোশাক পরে মঞ্চে হাঁটেন তারা। এই প্রদর্শনীর সব পোশাকেই লম্বা কাটের প্রাধান্য লক্ষ্য করা যায়। ফ্লোরাল মোটিফের বেশিরভাগ পোশাকই তৈরি করা হয়েছে সিল্ক ও ভেলভেটের কাপড়ের ওপর। পোশাকের নকশায় ব্যবহৃত ফুল, রং সবকিছুই আমার কাছে খুব ইতিবাচক ও গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটি পোশাকে একই সঙ্গে গ্রীষ্মের উজ্জ্বলতা ও শীতের আবহ ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। প্রদর্শনীতে কেবল পোশাকই নয়, এর সঙ্গে মিল রেখে জুতা, অন্যান্য বিষয়ের উপর নজর রাখা হয়।
প্যারিস ফ্যাশন উইকের জমজমাট এই আয়োজন চলবে আগামী 9 মার্চ পর্যন্ত। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। শরণার্থী সংকট সমাধানে কিছু মৌল নীতিমালা অনুসরণে একমত তুরস্ক ইইউ। গ্রিস উপকূলে হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মিসিসিপি ও মিশিগানে প্রাইমারি আজ। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীর কাদা ছোড়াছুড়ির সমালোচনা হিলারি। উত্তর কোরিয়ার হুমকিতে উদ্বেগ জানিয়ে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পূর্ণ বাস্তবায়নে কাজ করবে চীন। এবং তিউনিসিয়ার জঙ্গি হামলা ও সামরিক বাহিনীর পাল্টা অভিযানে নিহত 53। বন্ধ করা হলো লিবিয়ার সঙ্গে দেশটির সীমান্ত। জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। দর্শক, এ ছিল আমাদের আন্তর্জাতিক সময়ের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।